তো প্রিয় শিক্ষার্থী, বাংলা দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। গত ক্লাসে আমরা বিরাম চিহ্ন নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা জানো, এবং এর আগের গুলোতে আমরা বাচ্য এবং উক্তি নিয়ে আলোচনা করেছি। মানে ধারাবাহিক ভাবেই কিন্তু আমরা পড়া শেষ করে যাচ্ছি। তোমরা অবশ্যই তা ভালোভাবে শেষ করবে। তো গত ক্লাস থেকে একটু প্রশ্ন করতে চাচ্ছি। মাহাতির, বলো তো দেখি, কোলনের বিরতিকাল কতটুকু? স্যার 1 সেকেন্ড। 1 সেকেন্ড, আচ্ছা, ধন্যবাদ। আহসান সামি, বলো দেখি, পড়া হয়েছে কতদিনের পড়া? জি স্যার, হয়েছে। আচ্ছা, বলো তো দেখি, সাহিত্যের ক্ষেত্রে কোন বন্ধনী চিহ্ন ব্যবহৃত হয়? প্রথম বন্ধনী। হ্যাঁ, প্রথম বন্ধনী, ধন্যবাদ। ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট। পরের প্রশ্ন, রিয়া বলো, উদাহরণ ও দৃষ্টান্ত প্রয়োগে কোন বিরাম চিহ্ন বসে? স্যার কমা। উদাহরণ দৃষ্টান্ত প্রয়োগে কমা বসে না, কোলন ড্যাশ বসে। আচ্ছা, আশা করব তোমরা সবাই অবশ্যই এভাবে প্রতিদিনের পড়া প্রতিদিন সম্পন্ন করতে হবে। আজকে আমরা ব্যাকরণের যে অংশটা নিয়ে আলোচনা করব সেই অংশটি হচ্ছে বাক্যে পদ সংস্থাপন ক্রম। অর্থাৎ বাক্যে যে আমরা জানি বাক্য বক্তার মনের ভাব প্রকাশ করে। বক্তার মনের ভাব প্রকাশের ক্ষেত্রে যে শব্দ সমষ্টিগুলো ব্যবহার করা হয় সেই শব্দগুলোকে সঠিক স্থানে অর্থ অনুযায়ী মনের ভাব প্রকাশের মতো সঠিক স্থানে বা উপযুক্ত স্থানে বসানোর নামই হচ্ছে পদ সংস্থাপন ক্রম। অর্থাৎ একটি শব্দ কোথায় বসবে, কোথায় বসলে শব্দটি যথাযথ অর্থ প্রকাশ করতে পারবে, বক্তার বক্তব্য সঠিকভাবে প্রকাশ করতে পারবে, সেই ক্রমকেই বলা হচ্ছে পদ সংস্থাপন ক্রম। বাক্যের শব্দগুলোকে যদি সঠিক স্থানে বসানো না যায় তাহলে অর্থ সংগতি রক্ষা করা সম্ভব হয় না, বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা সম্ভব হয় না। যেমন আমরা একটি যদি উদাহরণ দিই, তোমরা খুব সহজে কিন্তু বিষয়টি বুঝতে পারবে। এখানে অনেকগুলো শব্দ রয়েছে, দেখো, কাল বিতরণী উৎসব হবে, স্কুলে পুরস্কার। এই শব্দগুলো দিয়ে কি বক্তার মনের ভাব প্রকাশ করা যাবে? না স্যার। মনের ভাব প্রকাশ করা কিন্তু সম্ভব নয়। তাহলে এই শব্দগুলোকে যদি আমি অর্থ অনুযায়ী উপযুক্ত স্থানে বসাই তাহলে বক্তা কি বলতে চাচ্ছেন তা কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে খুব সহজে কিন্তু আমরা এবার পারবো। এই শব্দগুলোকে যখন আমরা এভাবে সাজিয়ে বলবো, কাল স্কুলে পুরস্কার বিতরণী উৎসব হবে, তখন কিন্তু বাক্যটি বক্তার মনের ভাব সঠিকভাবে প্রকাশ করতে পারবে। এই সঠিকভাবে মনের ভাব প্রকাশের জন্য উপযুক্ত সব বাক্যের অন্তর্গত শব্দগুলোকে সঠিক স্থানে বা উপযুক্ত স্থানে বসানোর নামই হচ্ছে বাক্যে পদ সংস্থাপন ক্রম। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি সঠিক স্থানে শব্দগুলো বসানোর উপযোগিতা কতটুকু। এই নিয়ম অনুসরণ করে আমরা আমাদের বাক্যগুলো গঠন করে থাকি। বাংলা বাক্য গঠনের একটি নির্দিষ্ট কাঠামো রয়েছে বা স্ট্রাকচার রয়েছে।
এই কাঠামোটি কেউ বলতে পারবে? গঠন রীতি বাংলা বাক্যের সাধারণ গঠন রীতি। স্যার কর্তা কর্মক্রিয়া। হ্যাঁ, বাংলা বাক্যের সাধারণ গঠন রীতি হচ্ছে প্রথমে বসে কর্তা, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া। তাহলে কর্তা প্রথমে বসবে, কর্ম বসবে, তারপরে ক্রিয়া বসবে। আমরা জানি বাক্যের দুইটি অংশ আছে, কি কি? উদ্দেশ্য বিধেয়। হ্যাঁ, বাক্যের দুইটি অংশ, উদ্দেশ্য এবং বিধেয়। উদ্দেশ্যের সম্প্রসারণ ঘটে, আবার বিধেয়ের সম্প্রসারণ ঘটানো যায়। আমরা যখন বাক্য অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম তখন কিন্তু তোমাদেরকে এটি জানিয়েছি। অর্থাৎ উদ্দেশ্য সম্প্রসারণ হয়, আবার বিধেয় সম্প্রসারণ ঘটানো যায়। আমরা জানি যে মেধাবী শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা করে। এখানে যদি সংক্ষিপ্ত করা যায় তাহলে কিন্তু আমরা এভাবে বলতে পারি, এটি হচ্ছে আমাদের সংক্ষিপ্ত বাক্য। কিন্তু একে যখন আমরা সম্প্রসারণ ঘটাবো, অর্থাৎ এর সাথে বিভিন্ন শব্দ ব্যবহার করে যখন এর সম্প্রসারণ ঘটাবো, তখন তাকে বলা উদ্দেশ্য বা বিধেয়ের সম্প্রসারণ। আমরা এখানে যুক্ত করতে পারি মেধাবী। তাহলে মেধাবী শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা করে, তাহলে এটা উদ্দেশ্যের সম্প্রসারণ। এর সাথে যখন আমরা নিয়মিত লাগাবো তখন তা বিধেয়ের সম্প্রসারণ হবে। এভাবে উদ্দেশ্যের সম্প্রসারণ ঘটানো যায়, বিধেয়ের সম্প্রসারণ ঘটিয়ে বাংলা বাক্যগুলো তৈরি করা যায়। আবার এর যে ব্যতিক্রম ঘটে না তা কিন্তু নয়, ব্যতিক্রমও ঘটে। আমরা সবসময় শেষে যে ক্রিয়াপদ ব্যবহার করি তা কিন্তু নয়। আমরা অনেক সময় ক্রিয়াপদ প্রথমেও নিয়ে আসতে পারি, শব্দের কর্মের আগেও নিয়ে আসতে পারি, অথবা বিশেষণ পদের আগে যখন বাক্যের মধ্যে বিধেয় বিশেষণ বসে তখন বিধেয় বিশেষণের পূর্বেও কিন্তু আমরা ক্রিয়াপদকে ব্যবহৃত হতে দেখি। ব্যতিক্রম ঘটে, ব্যতিক্রম সবসময় আছে, কিন্তু সাধারণ গঠন হচ্ছে এটি। তো আমরা জানি যে বাক্যের মধ্যে বিভিন্ন ধরনের পদ ব্যবহৃত হয়। মানে উদ্দেশ্যের সম্প্রসারণ ঘটাতে গিয়ে, বিধেয়ের সম্প্রসারণ ঘটাতে গিয়ে নানা ধরনের পদ বা শব্দ আমরা ব্যবহার করি। এই শব্দ অনুসারে বাক্যের গঠন রীতি সম্পর্কে এখন আমরা আলোচনা করব। তো বাক্যের মধ্যে যদি সম্বন্ধ পদ ব্যবহার করতে হয়, সম্বন্ধ পদ সবসময় বিশেষ্য পদের পূর্বে বসে। সম্বন্ধ পদ কি কারো জানা আছে? আচ্ছা, সম্বন্ধ পদ হচ্ছে ক্রিয়াপদের সাথে সম্পর্ক না রেখে যে পদ অন্য পদের সাথে সম্পর্ক রাখে। যেমন আমরা উদাহরণ যদি দিই, রহিমের ভাই গতকাল এসেছে। এখানে আরেকটি দেখো, এখানে কে এসেছে? তো রহিমের ভাই, তার নাম কিন্তু আমরা ব্যবহার করি, আমরা নাম একটা দিতে পারি। যদি বলি রহিমের ভাই করিম গতকাল এসেছে, আসছে করিম। আর এখানে আমরা ব্যবহার করছি রহিমের ভাই, এটি হচ্ছে বিশেষ্য পদ। ভাই শব্দটি বিশেষ্য পদ, তার পূর্বে বসেছে সম্বন্ধ পদ। সম্বন্ধ পদ সবসময় বিশেষ্য পদের পূর্বে বসে। আবার আমরা বলতে পারি এভাবে, আরেকটি বাক্য যদি বলি রোজার ছুটিতে বেড়াতে যাব। তাহলে এখানে রোজার এই শব্দটি হচ্ছে সম্বন্ধ পদ। এই সম্বন্ধ পদটি সবসময় বিশেষ্য পদের পূর্বে ব্যবহৃত হয়। বাক্যের মধ্যে যদি কারক বিভক্তিযুক্ত পদ থাকে বা বিশেষণ পদ থাকে, কারক বিভক্তিযুক্ত পদ এবং অসমাপিকা ক্রিয়া, যদি বাক্যের মধ্যে কারক বিভক্তি যুক্ত পদ এবং বিশেষণ পদ থাকে তাহলে বিশেষণ পদের পূর্বে কারক বিভক্তি পদ যুক্ত হবে। আবার অসমাপিকা ক্রিয়াও কিন্তু বিশেষণ পদের পূর্বে ব্যবহৃত হয়। যেমন আমরা উদাহরণ দিব,
তাহলে এখানে দেখো আমরা এই যে বিশেষণ পদ, এই বিশেষণ পদের পূর্বে অসমাপিকা ক্রিয়া বসে, তাহলে বোঝা যাচ্ছে অসমাপিকা ক্রিয়ার পরে কিন্তু বিশেষণ পদ ব্যবহৃত হয়। আবার কারক বিভক্তিযুক্ত পদ কিন্তু বিশেষণ পদের আগে বসে। উদাহরণ দেয়া আছে, দেখো আমরা বলতে পারি এভাবে যে লোকটি ব্যবহারে খুবই ভদ্র। তাহলে ভদ্র এই শব্দটি বিশেষণ পদ, তার পূর্বে আমরা ব্যবহার করেছি তাহলে কারক বিভক্তিযুক্ত পদ। এই যে কারক আমরা ব্যবহার করেছি, যে কারক, এই কারক গুলো দিয়ে আমরা কিন্তু অনেক সময় কারক বিভক্তিযুক্ত যে সকল শব্দগুলো আছে সেই আমরা কারক বিভক্তি যখন পড়িয়েছি তখন তোমাদের অনেক উদাহরণ দিয়েছি। এখানে যদি বিশেষণ পদগুলো ব্যবহৃত হয় তাহলে অবশ্যই তা পরে বসে, মানে বিধেয় বিশেষণের পূর্বে বা বিশেষণ পদের পূর্বে কারক বিভক্তিযুক্ত পদগুলো ব্যবহৃত হয়। আমরা বিশেষণকে আমরা জানি বিশেষণ পদ হচ্ছে বিশেষ্য পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে থাকে। তো এই বিশেষণ পদগুলো দুইটি ভাবে ব্যবহৃত হয়, একটি হচ্ছে বিশেষ্য পদের পূর্বে আর একটি হচ্ছে বিশেষ্য পদের পরে। বিশেষ্য পদের পরে যে বিশেষণ পদগুলো ব্যবহৃত হয় তাকে বলা হয় বিধেয় বিশেষণ। এই বিধেয় বিশেষণ সবসময় বিশেষ্য পদের পরে ব্যবহৃত হয়ে থাকে। যেমন ছেলেটি খুব মেধাবী, এখানে এই যে মেধাবী শব্দটি আমরা ব্যবহার করেছি, এই মেধাবী শব্দটি হচ্ছে বিশেষণ পদ। এই খুবও ক্রিয়া বিশেষণ, মানে দুটোই আমরা বিশেষণ বলতে পারি, আর এই ছেলে হচ্ছে বিশেষ্য পদ। এই অংশটুকুকে বলা হয় বিধেয় বিশেষণ। এই বিধেয় বিশেষণ সবসময় বিশেষ্য পদের পূর্বে ব্যবহৃত হয়। আবার আমাদের যদিও এর ব্যতিক্রম আমরা লক্ষ্য করি, কবিতার ক্ষেত্রে ব্যতিক্রম আমরা অবশ্যই দেখব। বাক্যের মধ্যে বহু পদময় বিশেষণ ব্যবহৃত হয়। বহু পদময় বিশেষণ মানে হচ্ছে একাধিক শব্দ নিয়ে যে বিশেষণ পদ গঠিত হয়। তাহলে আমরা এই বহু পদময় বিশেষণ পদ বিশেষ্য পদের পূর্বে বসে থাকে। যেমন আমরা উদাহরণ দিতে পারি, খেটে খাওয়া মানুষগুলো, এটি হচ্ছে বিশেষ্য পদ, এটি হচ্ছে আমাদের বহু পদময় বিশেষণ, মানে দুইটা শব্দ নিয়ে এই পদটি গঠিত হয়েছে, যেটি এই সব শব্দ মানে বিশেষ্য পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে থাকে। আবার আমরা বলতে পারি ছিন্ন কাপড় পরা, এভাবে কিন্তু বলতে পারি লোকটি কে কি তুমি চিনো। তাহলে এখানে দেখা যাচ্ছে যে তিনটি শব্দ নিয়ে একটি বিশেষণ পদ গঠিত হয়েছে। আমরা বাক্যের মধ্যে না বোধক যে সকল বাক্যগুলো আছে, আমরা না বোধক বাক্যে না অব্যয়টি ব্যবহার করে থাকি। যেমন আমি স্কুলে যাব না, সাপোজ আমি ভাত খাবো না, আমি খেলতে যাব না, এই না অব্যয়টি সবসময় ক্রিয়াপদ থেকে বিচ্ছিন্ন করে, মানে আলাদা করে লিখতে হয়। এবং এটি আমরা ব্যবহার করতে হয়, এটি ব্যবহৃত হয় সমাপিকা ক্রিয়ার পরে। সমাপিকা ক্রিয়ার পরে না বসে। যেমন তাহলে আমি খেলতে যাব, খেলতে যাব না, এতে দুইটা বাক্য কিন্তু আমরা গঠন করতে পারি। যাব এখানে সমাপিকা ক্রিয়া, তারপরে না অব্যয়টি ব্যবহৃত হয়েছে। আবার না এই অব্যয়টি যদি বাক্যের মধ্যে অসমাপিকা ক্রিয়া থাকে তাহলে অবশ্যই অসমাপিকা ক্রিয়ার পূর্বে বসে। তাহলে সমাপিকা ক্রিয়ার পরে এবং অসমাপিকা ক্রিয়ার পূর্বে না অব্যয়টি ব্যবহৃত হয়। যেমন আমরা বলতে পারি
না খেয়ে খেলতে যাব না। এখানে না এটি হচ্ছে অব্যয় পদ এবং এখানে খেয়ে অসমাপিকা ক্রিয়া। বৃষ্টি না থামলে বাইরে যাব না, না তারপর থামলে আমরা অসমাপিকা ক্রিয়াটি ব্যবহার করেছি। তো এভাবে আমাদের অসমাপিকা ক্রিয়াগুলো ব্যবহৃত হয় এবং তার পূর্বে না শব্দটি বসে, আবার সমাপিকা ক্রিয়ার পরে না শব্দটি বসে থাকে। তাহলে আমরা বুঝতে পারছি প্রিয় শিক্ষার্থী, আজকের যে আলোচনা বাংলা বাক্যের পদগুলো কোথায় বসালে বক্তা তার মনের ভাব সুন্দররূপে প্রকাশ করতে পারবে এটি নিয়ে আলোচনা। তো আজকে এই পর্যন্ত যে আলোচনাগুলো করেছে এখান থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে করে নিতে চাই। প্রথম প্রশ্ন ইসমাইলের কাছে, বলো তো দেখি সম্বন্ধ পদ বাক্যে কোথায় বসে? মাঝে। সম্বন্ধ পদ বাক্যে কোথায় বসে আমাদের বাক্য অনুযায়ী বলতে হবে। আমি যেভাবে তোমাদেরকে পড়ালাম, বিশেষ্য পদের পূর্বে বসে না পরে বসে এটা বলো। পরে স্যার। হ্যাঁ, বিশেষ্য পদের পূর্বে বসে। আমরা উদাহরণ দিয়েছি, রহিমের ভাই এসেছে। এখানে কে এসে, যদি প্রশ্ন করা হয় কে এসেছে, উত্তর কি পাওয়া যাবে? রহিমের ভাই। হ্যাঁ, রহিমের ভাই। কিন্তু রহিমের ভাই আমরা নামও দিতে পারি, যেমন রহিমের ভাই করিম এসেছে, তাহলে উত্তর পাওয়া যাবে কিন্তু করিম। রহিম কিন্তু আসেনি, তাহলে রহিমের ভাই এসেছে, রহিম কিন্তু আসেনি। অতএব রহিমটা হচ্ছে সম্বন্ধ পদ। আমরা বলছি রোজার ছুটি, এটা রোজা সম্বন্ধ পদ। অগ্নির উত্তাপ, অগ্নি সম্বন্ধ পদ। শরতের আকাশ, শরতের এটা সম্বন্ধ পদ। তারপর পাথরের মূর্তি, পাথরের এটা সম্বন্ধ পদ। এই সম্বন্ধ পদগুলো বিশেষ্য পদের পূর্বে বসে থাকে, সবসময় বিশেষ্য পদের পূর্বে বসে। বাক্যে অসমাপিকা ক্রিয়া কোথায় বসে কেউ বলতে পারবে? বাক্যে অসমাপিকা ক্রিয়া কোথায় বসে? বাক্যের শুরুতে। তারপরে আমাদের বইয়ের ভাষা অনুযায়ী বলতে হবে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়াগুলো বসে বিশেষণের পূর্বে। অসমাপিকা ক্রিয়া বিশেষণের পূর্বে বসে। বিশেষ্য পদ এবং বিশেষণ পদের ব্যবহার সম্পর্কে আজকে আলোচনা করা হয়েছে। বাক্যের গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে। বাক্যের উদ্দেশ্য এবং উদ্দেশ্য এবং বিধেয়ের যে সম্প্রসারণ ঘটে, এটি বাক্য অধ্যায়ে ডিটেল দেয়া আছে। তোমরা ওই বাক্য অধ্যায়টি দেখতে পারো। বাক্য উপকরণ যে অধ্যায় পরিচ্ছেদটি রয়েছে, এই পরিচ্ছেদের মধ্যে এখানে ডিটেল দেয়া আছে কিভাবে উদ্দেশ্যের সম্প্রসারণ ঘটানো যায়, কিভাবে বিধেয়ের সম্প্রসারণ ঘটানো যায় এবং উদ্দেশ্য সম্প্রসারণ সহ বাক্যের মধ্যে ব্যবহার করা যেতে পারে, আবার বিধেয় সম্প্রসারণ সহ বাক্যের মধ্যে ব্যবহার করা যেতে পারে। তা বহু ধরনের বিশেষণ পদ রয়েছে। আমরা বলেছি বিশেষণ পদের ব্যবহার আমরা শব্দের বিশেষ্য পদের পূর্বেও দেখি, আবার বিশেষ্য পদের পরেও দেখি। যখন বিশেষ্য পদের পরে বিশেষণ পদ বসে তখন তাকে বলা হয় বিধেয় বিশেষণ। এই বিধেয় বিশেষণ সবসময় বিশেষ্য পদের পরে যুক্ত হয়ে থাকে। আজকে আমরা একটি ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব, সর্বশেষ ভাব। তো আজকে আমরা যে ভাব সম্প্রসারণটি পড়বো 25 নম্বর, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। এখানে আমরা এর আগে একটি ভাব সম্প্রসারণ পড়েছি। মন্ত্র বলে মানুষ সাধনার দ্বারা, মন্ত্রের সাধন বলতে সাধনার দ্বারা মানে অনেক পরিশ্রম করার পরে, অনেক চেষ্টা করার পর মানুষ সফলতা অর্জন করতে পারে। মানুষের পক্ষে তার উদ্দেশ্য বা লক্ষ্য পূরণ করা সম্ভব। আবার শরীর পাতন বলতে শরীরকে খাটানো, মানে শরীরের ঘাম ঝরিয়ে মানে পরিশ্রম করে মানুষের লক্ষ্যে পৌঁছাতে পারে।
তাহলে পরিশ্রম ছাড়া আসলে জগতে কোনো কিছুই সম্ভব নয়। আমরা জানি পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। মানুষ পরিশ্রম করলেই তার ভাগ্যের দুয়ার খুলে যায়, সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। পৃথিবীতে যশ, সুনাম, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, অর্থবিত্ত, মেধা বা শিক্ষা, বিদ্যা যা কিছুই অর্জন করতে চায় না কেন, এর জন্য দরকার হচ্ছে পরিশ্রম। কষ্ট করলে কেষ্ট মেলে, একটি প্রবাদ বাক্য রয়েছে। অর্থাৎ যারা কষ্ট করে, পরিশ্রম করে, সেই জীবনে সফলতা লাভ করতে পারে। তো পৃথিবীতে যারা সফল হয়েছে, এই সকল মহামনীষী বা সফল ব্যক্তিদের জীবনের দিকে তাকালে আমরা একটি বিষয় লক্ষ্য করি, যারা পরিশ্রমের মাধ্যমেই কিন্তু সুনাম অর্জন করেছে, পৃথিবীতে খ্যাতি অর্জন করেছে, প্রতিভাবান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। পরিশ্রম ছাড়া আসলে পৃথিবীতে কোনো কিছুই লাভ করা সম্ভব নয়। সাফল্যের পেছনে কঠোর পরিশ্রম থাকে, কঠোর সাধনা থাকে, এবং সাধনার মাধ্যমে মানুষ তার জীবনকে, তার লক্ষ্যকে অর্জন করতে পারে। একজন কৃষকের কথা যদি তোমাকে ধরা যায়, একজন কৃষক শুধু ভাগ্যের উপরে বসে থেকে ফসল ফলায় না, তাকে কঠোর পরিশ্রম করে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, অক্লান্ত পরিশ্রম করে, সময় মতো কীটনাশক, সময় মতো সেচ, সময় মতো বীজ বপন করে, নিড়ানি দিয়ে তার ফসলের পরিচর্যা করার পর তাকে কিন্তু ফসল ঘরে তোলা, সেই সোনালী ফসল ঘরে নিয়ে আসতে পারে। আর কখনো জাদু মন্ত্রের দ্বারা ফসল ফলানো সম্ভব নয়, জীবনে সফলতা অর্জন করা সম্ভব নয়। অর্থাৎ যারা একনিষ্ঠভাবে পরিশ্রম করে তারাই জীবনে সফলতা অর্জন করতে পারে। মন্ত্রের দ্বারা কখনোই মানুষের জীবনে সফলতা নিয়ে আসা সম্ভব নয়। বিনা পরিশ্রমে কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়। রবার্ট ব্রুশের কথা আমরা সবাই জানি, যে বারবার চেষ্টা করার পরে সফলতা অর্জন করতে পেরেছিল। দীর্ঘ প্রচেষ্টার পর তিনি সফলতা অর্জন করতে পেরেছেন, তার রাজ্যকে পুনরুদ্ধার করতে পেরেছেন। তাই আমাদের অবশ্যই মনে রাখতে হবে, একবার না পারিলে দেখো শতবার। অর্থাৎ এই উক্তিটি দ্বারাই কিন্তু বোঝানো হয়েছে যে কোনো কাজে যদি আমরা সফলতা অর্জন করতে চাই তাহলে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করার পর যদি ব্যর্থ হলে ভেঙে পড়ে চলবে না, বারবার পরিশ্রম করার পর সেই কাজে অবশ্যই সফলতা নিয়ে আসা সম্ভব। তো এই হচ্ছে আজকের আলোচনা। তোমরা সবাই অবশ্যই এই পড়াগুলো ভালোভাবে আয়ত্ত করে নিবে, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবে। কারো কোনো প্রশ্ন আছে? আজকের আলোচনা থেকে কারো প্রশ্ন নেই? আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।